নমিনেশন যেটা দেওয়া হয়েছে এটাই ফাইনাল। তার মধ্যে সেটা বলেছেন যে যদি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা থাকে অনেক প্রার্থীর মনে করেন ঋণ খেলাপি থাকতে পারে, কোনো প্রার্থীর আরো কিছু সমস্যা থাকতে পারে, এগুলোর জন্য হয়তো তার পারও হতে পারে, এটাই হচ্ছে ডিফারেন্ট ইস্যু। আর সিলেট ছয়ের যেটা দেওয়া হয়েছে এটাতে আমাদের প্রাথমিক আর চূড়ান্ত, এটাই চূড়ান্ত আমার মনে হয়। এখানে ইয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো কারণ নাই। কারণ এই সিলেট ছয় এলাকার মানুষের আমাদের নেতাদের নমিনেশনটা দিয়েছেন এটা এইভাবে দেন নাই, অনেক ধাপ অতিক্রম করে দিতে হয়েছে, অনেক পর্যালোচনা করে দিয়েছে। এবং আমি মনে করি আমাদের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আমাদের দলের নেতাকর্মী যারা আছেন, তৃণমূলের নেতাকর্মী, সবার মনের ভাষা বুঝেই সেটা উনি দিয়েছেন। আমি বিশ্বাস করি সেটা অব্যাহত থাকবে এবং দুই একজন যারা আছেন অভিমান করে তারাও চলে আসবেন, তারাও তো আমাদের ভাই, আমরা তাদেরকে ছেড়ে কাজ করব না, তাদেরকে সাথে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তাদের তো পরিবারের আমিও একজন সদস্য, আপনাদের কল্যাণে কাজ করলে আমি আমার নিজের কল্যাণে কাজ করবো। আপনাদের কাজ আপনাদের, আমরা আমাদের কাজ, মানে আপনারা আমরা এত সমান, কাজ আমাদেরকেই করতে হবে। কল্যাণের জন্য যতটুকু প্রয়োজন সর্বোচ্চভাবে আমরা অবশ্যই করবো না কেন, শতভাগ করবো। কারণ সাংবাদিকদের লেখনির মাধ্যমে এই সমাজের সকল বৈষম্য, সকল ভালো সকল মন্দ সবকিছু ফুটে ওঠে। সুতরাং এই সংবাদপত্র হইলো জাতির একটা দর্পণ হিসাবে কাজ করে। সুতরাং এই দর্পণকে তো আমাদেরকে ধরে রাখতে হবে। না, আমি সব প্রতিদ্বন্দ্বীকে সম্মান করি, শ্রদ্ধা করি, যেই প্রতিদ্বন্দ্বী হোক, ছোট হোক বড় হোক, আমি সেটা চিন্তা দিয়ে করি না। আমি সবাইকে সম্মান করি এবং শ্রদ্ধা করি। আর জোটের ব্যাপার যেটা, এটা তো আমাদের পার্টির কেন্দ্র থেকেই বলে দেওয়া হয়েছে, মহাসচিব বলেছেন যে কিছু আসন রাখা হয়েছে, যদি জোট হয় তাহলে তাদেরকে দেওয়া হবে, যদি জোট না হয় তাহলে এটা অন্য আমাদের দলের মানুষকে দেওয়া হবে। সুতরাং এটা তো ঢাকা থেকে ক্লিয়ারলি আমাদের মহাসচিব, মাননীয় মহাসচিব বলে দিয়েছে। সুতরাং এখানে কোনো ধরনের বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আর জোট হলে যারা জোটের শরিকরা থাকবে তাদেরকে যেটা দেওয়া হবে, তার পরবর্তীতে যারাই থাকবে সব জায়গা থেকে তারা প্রত্যাহার করে নেবে। আমি সেটা আমরা জানি, যতটুকু বিশ্বাস করি, এটাই আপাতত সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি যে এই এলাকার উন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে। আমি এটুকু চাই যে এই যে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ দুইটা এলাকা আমাদের ওই ঐতিহ্যবাহী দুইটা উপজেলা, এই উপজেলার মানুষ সত্যি কথা বলতে কি বিগত দিনগুলোতে আমরা অনেক পিছনে পড়ে গেছি। আমাদের প্রিভিয়াস জনপ্রতিনিধিরা যারা ছিলেন, আমি শ্রদ্ধার সাথে বলছি, আমি এটা কিন্তু ওইভাবে এই এলাকার মানুষেরকে ওনারা কাজ করতে পারেন নাই বা কাজ করেন নাই, জানি না কি জন্য করেন নাই। যার জন্য আমরা আমাদের যে ঐতিহ্য মতো, আমাদের যে ঐতিহাসিক ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য মতো আমরা আমাদের লোকজন সেভাবে এই সার্ভিস পায় নাই দেশের মানুষের জনপ্রতিনিধিদের কাছ থেকে। আমি চাই সেই সার্ভিসটুকু পূরণ করতে। আমাদের দেখেন অনেক সমস্যাগুলো আছে, যোগাযোগ সমস্যা একটা প্রধানতম সমস্যা। আমার মনে হয় সমস্ত সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ জায়গাটা হচ্ছে আমাদের এই এলাকাটা, ভালো যোগাযোগ ব্যবস্থা নাই। আপনি আপনি থানা সদরে বলেন, উপজেলা সদরে বলেন, রাস্তাগুলো অত্যন্ত জরাজীর্ণ, কোনো মানুষ যে হেঁটে যাওয়ার অবস্থা নেই। পার্শ্ববর্তী ড্রেন আছে, ড্রেনের উপর স্ল্যাব নেই, মানুষ হেঁটে যাবে কিভাবে, রাস্তা দিয়ে যাবে, রাস্তা দিয়ে হেঁটে গেলে রিক্সা যাবে কিভাবে, গাড়ি যাবে কিভাবে। এইসব যে অপরিকল্পিত উন্নয়ন, এই কাজ, এগুলা থেকে মানুষ মুক্তি চায়। শিক্ষার ব্যবস্থা অনেক প্রয়োজন। আমাদের ভালো একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, দুইটা কলেজ আছে, বিয়ানীবাজার একটা ডিগ্রি কলেজ আছে, আর ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, কিন্তু সেটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই। ভালো একটা বিশ্ববিদ্যালয়, মানের বিশ্ববিদ্যালয় নেই। এভাবে আরো অনেক কিছু নেই, শিক্ষার দিকেও আমরা অনেক পিছনে পড়ে আছি। স্বাস্থ্য তো একটা ভয়াবহ অবস্থা। আপনি রিমোট অঞ্চল বলেন, ওই যে কুশিয়ারা তীরবর্তী অঞ্চল, সেখানে এই যে মেয়েদের স্বাস্থ্য, রাত্রের দিশায় যদি কোনো মেয়ে অসুস্থ হয়, কোনো বৃদ্ধ মানুষ অসুস্থ হয়, তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেই, কারণ তারা আস্তে আস্তে তাদের রাস্তায় মারা যাবে। এই যে ব্যবস্থা, এটা একটা অমানবিক, এটা কিন্তু হওয়ার কথা। মূলত সমস্যা হচ্ছে আমাদের জনপ্রতিনিধিদের উদাসীনতা এবং তাদের মানুষের প্রতি কমিটমেন্টের অভাবের জন্য। আমি সরি টু সে, এটা আমি বলছি এর জন্য যে তাদের কাজ দেখে মনে হচ্ছে যে তারা মানুষের প্রতি কমিটমেন্ট তাদের নাই, কমিটমেন্ট কম, বা মানুষের প্রতি তাদের সেই ভালোবাসাটুকু নেই। কারণ আমরা রাজনীতি করি, আজকে মানুষ আমাদেরকে ভোট দেয়, এটা মানুষের হক যে মানুষকে সার্ভিস পেতে হবে। আমরা যদি তাদেরকে হক থেকে বঞ্চিত করি, মানুষের যে অধিকার থেকে বঞ্চিত করি, এটা কিন্তু মানুষ ক্ষমা করে। আমি যখন বিএনপির ক্ষমতায় ছিলাম, আমি 2002 সালে ছাত্র দলের সভাপতি ছিলাম, 2002 থেকে 2006 পর্যন্ত ছাত্র দলের সভাপতি ছিলাম। তখন আমাদের নেতা সাইফুর রহমান ছিলেন অর্থমন্ত্রী। আমি ওনাকে দিয়ে অনেক কাজ আমি করিয়েছি, কারণ তখন আমি যেহেতু উনি আমার অর্থমন্ত্রী ছিলেন, আমার জন্য সুবিধা হয়েছে। এইভাবে অনেক দৃষ্টান্ত আছে যেগুলো আমি হয়তো, এই যে আমাদের চন্দ্রপুর ব্রিজ বলেন, আরো অনেকগুলো ব্রিজ বলেন, যেমন শেওলা ব্রিজ করেছে আমাদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, সেটা করেছিলেন। তো এইভাবে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্কের পিছনে আমার
ইয়ে আছে, আমার কন্ট্রিবিউশন আছে। আমাদের নেতা তারেক রহমান এই বিয়ানীবাজারে ২ বার এবং গোলাপগঞ্জে ২ বার এসেছিলেন এবং উনি এলাকার মানুষের সাথে আমাকে পরিচয় করে দিয়েছিলেন। আমি চাচ্ছি একটা পর্যটন এলাকা হিসাবে গড়ে তুলতে আমাদের ওই যে কুশিয়ারা তীরবর্তী অঞ্চল, এখানে হাকালুকির আওয়াজ আছে ওই পাশ দিয়ে। যদি এই কুশিয়ারার এই পাশটা আমরা পর্যটন এলাকা হিসাবে করতে পারি, আমাদের এলাকা এমনিই ব্রাইট হয়ে যাবে। যেভাবে টাঙ্গুয়ার হাওয়ার এলাকা যেখানে মানুষ যায়, সেখানে আসবে হাকালুকির আওয়ারে। কেন আসবে না? আমরা যদি আসার ব্যবস্থা করতে পারি। দেখেন আমার বাড়ি, যদিও আমার জন্মস্থান হচ্ছে গোলাপগঞ্জে, লক্ষ্মীবাসা ইউনিয়নের কোতোয়ালপুর গ্রাম। আমার মামার বাড়ি হচ্ছে চারখাই। আমি আমার মামার বাড়িতে কিছুদিন পড়ালেখাও করেছি চারখাই স্কুলে। সুতরাং বাপের বাড়ি আর মামার বাড়ি খুব একটা বেশি পার্থক্য না। আপনি যদি ঐতিহাসিকভাবে, আমরা সামাজিকভাবে বা আমাদের আচার আচরণগত রীতি অনুসারে ধরতে গেলে, বরং মামার বাড়িটার প্রতি টান আরো একটু বেশি থাকে সবার। এখানে ডিসক্রিমিনেশনের, এখানে বৈষম্যের, এখানে আঞ্চলিকতার কোনো সুযোগ নেই। কারণ গ্লোবাল ওয়ার্ল্ডে আপনি একটা জায়গায় পড়ে থাকলে হবে না, আপনি গ্লোবালি চিন্তা করতে হবে। আর এটা তো একটা কনস্টিটিউন্সির অংশ, একটা সংসদীয় আসনের অংশ। সুতরাং এখানে আমি যদি কাজ করি আর গোলাপগঞ্জে কাজ করি, এটা আলাদা কিছু না। এখানের কাজগুলা আর গোলাপগঞ্জের কাজগুলা সবকিছু সমান। আমরা যেখানে যেটা উন্নয়নের প্রয়োজন সর্বোচ্চভাবে সেটাই করবো ইনশাআল্লাহ, এটাতে কোনো ধরনের কোনো কমতি হবে না। বিয়ানীবাজার পৌরসভার প্রতি আমার দুঃখ হয়। আসলে বিয়ানীবাজার একটা সমৃদ্ধ এলাকা। এখানে বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকের শাখা এখানে নেই। তার মানেটা হচ্ছে কি, এখানে ব্যবসার একটা সফল একটা জায়গা। এই পৌরসভা তো এইভাবে থাকার কথা ছিল না। এই পৌরসভা আরো অনেক নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন থাকার কথা ছিল। এখন ভালো করে মানুষ হাঁটেই যেতে পারে না, রাস্তা রিক্সায় যেতে পারে না, ২টা রিক্সা একসাথে পার হতে পারে না। এটা কিন্তু অনেক দুঃখজনক। বিয়ানীবাজারের মতো মানুষ, এই এলাকার মানুষ অত্যন্ত সম্মানী মানুষজন, প্লাস অত্যন্ত প্রবীণ মানুষরা যারা বিয়ানীবাজারকে লিড করে। আমি অনেকের নাম শুনেছি, না আমি ছোটবেলা থেকে নাম শুনেছি, কিন্তু এই এলাকার অবস্থাটা এইভাবে হওয়ার কথা ছিল না। ঠিক সেম গোলাপগঞ্জ পৌরসভা যে খুব ভালো এইভাবে না, তারপরে এটা বিয়ানীবাজারের অবস্থা আরো আরো বেশি খারাপ। পরিকল্পনা মাফিক ছাড়া কোনো কাজ সাকসেসফুল হয় না। তো আমরা চেষ্টা করব অন্তত পৌরসভাগুলোর জন্য এবং এই এলাকার জন্য আমরা আলাদা আলাদাভাবে একটা দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা, যেগুলো ইমিডিয়েটলি দরকার, এগুলো ইমিডিয়েটলি মানে অ্যাকসেপ্ট করা, এবং যেটা একটু পরবর্তীতে হলে হবে এটা পরবর্তীতে করব, এবং এগুলো আমরা করব, আপনারা নিশ্চিত থাকেন। কারণ এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের যা উন্নয়ন হয়েছে, যতটুকু হয়েছে, সব কিন্তু বিএনপির মাধ্যমে হয়েছে। আপনি শেওলা সেতু বলেন, চন্দ্রপুর সেতু বলেন, আপনি বাদবাকি আরো অনেক কাজগুলো বলেন, আপনি অনেক এই যে বাড়িগ্রাম সেতু বলেন, আপনি তো আপনার এই যে কুড়ার সেতু বলেন, গোলাপগঞ্জের, এটা অনেকগুলো জিনিস, এগুলো তো বিএনপি করেছে। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আরো বেশি করে আমরা কাজ করতে পারবো। আপনারা জানেন যে তারেক রহমান লন্ডনে যেখানে ছিলেন, এই আমাদেরই কৃতি সন্তান জনাব কুমরউদ্দিন সাহেব, উনি প্রথম উনাকে তার আমাদের নেতাকে উনার আগলে রেখেছিলেন। সুতরাং এই এলাকার প্রতি উনার টানও একটা আলাদা আছে। আমি ব্যক্তিগতভাবে কিছুদিন আগে হঠাৎ আমি একটা সংবাদপত্রেই দেখলাম যে এই গাংপাড়ের এই রাস্তাটা ভেঙে এমন অবস্থা হচ্ছে। দেখার পরের দিনে আমাদের নেতৃবৃন্দ অনেকে জানেনই না, সকালে বলছে ভাই আমি আসতেছি। আমি আসলাম, আসে ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখি এমনভাবে ভাঙছে যাতে এই রাস্তাটা দ্বিধা বিভক্ত হয়ে যাবে আগামী বছর। ওই ২টা পাড়ের মধ্যে আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমার খারাপ লাগলো। আমি তখন এই যে আমাদের নির্বাহী প্রকৌশলী সাহেবের সাথে কথা বললাম। শুধু এখান না, আমি ওই যে শেওলা ইউনিয়নের ওই দিন প্রচুর নদী ভাঙ্গন পরিদর্শন করেছি। নদী ভাঙ্গনের একটা প্রধানতম সমস্যা এই গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের। গোলাপগঞ্জের সেম ওই যে সুরমার সাইড পাশটা যেটা, এটা অবশ্যই ভাঙ্গন দুই পাশটি, বাগান অঞ্চল, গোলাপগঞ্জ সদর অঞ্চল, এটা একটা প্রধানতম সমস্যা। তখন আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললেন, স্যার ভাই আমরা তো অনেক প্রজেক্টগুলো রেডি করে দিয়েছি, এটা তো মন্ত্রণালয়ের কাছে অনেক সময় আসে, অনেক সময় আসে না। যেহেতু আমার এই মন্ত্রণালয়ের আছে, তো আমি বললাম যে ঠিক আছে, আপনি আবারও আরো একটু রেডি করেন, আপনার অর্ডার দেন আপনাদের প্রকৌশলী বিভাগকে, মেজর অঞ্চল প্রায়োরিটি বেসিসে যেসব এলাকা ভাঙছে এগুলো কাজ করার জন্য। আমি প্রয়োজনে আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে বলবো, উনি সিলেটের মেয়ে, আমাদের এই জনাফা, ওনার সাথে কথা বলবো, বলে যতটুকু সম্ভব প্রায়োরিটি বেসিসে অন্তত আগামী বর্ষা মৌসুমের আগে এই ভাঙ্গনটা, এই সব কিছু ভাঙ্গনটা রোধ করা যায়, যাতে মানুষ অন্তত প্রাথমিকভাবে তাদের প্রোটেকশনটা হয়। এবং উনি আমাকে কমিটমেন্ট করেছেন ইমিডিয়েটলি এটা করবেন। এটা তো আমার এখন বললাম, তাহলে আমি যদি নির্বাচিত হই, আমি কিভাবে কাজ করি আপনারা হয়তো কিছুটা জানেন আমার কাজের গতি সম্বন্ধে। মানে উনাদের চাইতে আমি বেশি কাজ করবো। ইঞ্জিনিয়াররা, ওনারা একদিনে এস্টিমেট দিবেন, আর পরের দিন আমি নিজে নিয়ে যাবো ঢাকায়, গিয়ে আমি সাইন করায় মন্ত্রীকে আমি করে কাজ করার মতন মন মানসিকতা, ইচ্ছা
এবং আমার এই শক্তি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমি করতে পারবো। আমি বিশ্বাস করি, আমাদেরকে টাইম ফ্রেম আমি দিতে পারবো না, তবে এটা যত ইমিডিয়েট সম্ভব, এটা আমার, এটা তো এই এলাকাটা তো আমারই ভাই বিরাদর যারা তারাই সাফার করতেছে, সুতরাং এটা ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব আমরা সমাধান করব। আপনারা জানেন যে আমাদের অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল সিলেটে, বিশেষ করে এই আসনে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে। আমরা অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায়, অত্যন্ত পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের নির্বাচনটুকু চালিয়ে গিয়েছিলাম, এবং কেউ কারো বিরুদ্ধে কখনোই কোনো কথা বলি নাই, কোনো ধরনের কোনো সমালোচনা করি নাই, কারো বিরুদ্ধে কোনো ধরনের কোনো সমস্যা হয় না, যেটা সব লেভেলে প্রশংসিত হয়েছে। কিছুদিন আগে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে সব ক্যান্ডিডেটকে ডেকে নিয়েছিলেন গুলশান অফিসে, এবং অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় বলেছিলেন যে অনেক আমাদেরকে বলে অনেক আবেগপূর্ণ কথাগুলো বলেছিলেন যে আমরা যাকে নমিনেশন দিব তার সাথে কাজ করতে হবে। আমরা অনেকে চোখের অশ্রুজল ফেলে বলেছিলাম আপনি যে সিদ্ধান্ত দিবেন আমরা মেনে নিব, সকল প্রার্থী বলেছিলাম। আসার কিছুদিন পরেই আবার উনি নমিনেশন দিয়েছেন, এবং আপনারা জানেন যে আমাদের বিপ্লবী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল আলমগীর বিগত ৩রা নভেম্বর আমাকে এই আসনের জন্য মনোনীত করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা তারেক রহমানের প্রতি, যিনি আমাকে, আমি আমার মতো একজন তৃণমূলের মানুষ, যিনি, যে আমি একেবারে নিচ লেভেল থেকে রাজনীতি করে উপরে উঠেছি, আমাকে যিনি মূল্যায়ন করেছেন। এর থেকেই প্রমাণ হয় যে বিএনপি তৃণমূলের মানুষকে মূল্যায়ন করে, বিএনপি সকল ধরনের মানুষের কর্মীদেরকে মূল্যায়ন করে, বিদায় আজকে আমার মতো একজন মানুষ আমি আজকে নমিনেশন প্রাপ্ত হয়েছি। নমিনেশন পাওয়ার পরে আমাদের যে প্রার্থীরা ছিলেন, আমি সবার বাসায় গিয়েছি এবং সবাই আমাকে বলেছেন সহযোগিতা করবেন, আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, এবং এবং সেই কথা মতো অনেক প্রার্থী আমার পক্ষে ইতিমধ্যে কাজ শুরু করেছেন, আমার সাথে কাজও করছেন, আমরা একসাথে প্রোগ্রামগুলো করছি। কিছু কিছু হয়তো আমাদের লোকাল কিছু নেতৃবৃন্দ, তাদের কিছু মান অভিমান আছে বা বিভিন্ন প্রার্থীর সাথে থাকছে, তারা আসতে পারছে না, এই পার্সেন্টেজ হবে হয়তো 5 ভাগ হবে পার্সেন্টেজ, এই বেশি হবে না। ইনশাআল্লাহ আমার বিশ্বাস তারাও আমাদের ভাই, আমাদের দলকে ভালোবাসে, এই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তারাও যত তাড়াতাড়ি সম্ভব আসার আমি আশা করছি, এবং তারা আসবে, সবার একসাথে আমি যোগাযোগ হয়েছে এবং ইনশাআল্লাহ আসবে। ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 5ই ফেব্রুয়ারি, এবং তফসিলের তারিখও ঘোষণা করা হয়েছে আজকে যেটা শুনলাম। সুতরাং আমাদের সময় নেই বেশি, আমাদের যারা আছেন সবাই আমরা ইতিমধ্যেই আমাদের প্রতিটা ইউনিয়ন পর্যায়ে আমাদের কাজ শুরু হয়েছে। আপনারা যদি দেখেছেন যে এখানে আমাদের উপজেলা বিএনপির সাবেক বর্তমান নেতৃবৃন্দ আছেন, পৌরসভার সাবেক বর্তমান নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, যুব দলের নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দলের আছেন, ছাত্র দলের আছেন, চাষাসের আছেন, শ্রমিক দলের আছেন, কৃষক দলের আছেন, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সুতরাং আমি বিশ্বাস করি যে দু একজন হয়তো অভিমান করে আছেন, তারাও আগামী দিনে চলে আসবে। আমি বিশ্বাস করি আপনি একজন তৃণমূলের মানুষ হিসাবে এই এলাকায় আমার পদচারণা প্রায় 22 থেকে 25 বছরের মতো। শুধু আমি প্রার্থী হিসাবে আমি তিনবার নমিনেশন সিট করেছি, এই নিয়ে 4বার। এইবার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন এবং আমার নেতা আমাকে দিয়েছেন। তো আমি চাই এই এলাকার প্রতিটা সমস্যাগুলো আমার নখদর্পণে, আমি এই এলাকার কোন ওয়ার্ডে কোন সমস্যা আছে, কোন গ্রামে কোন সমস্যা আছে আমি মুখস্থ বলে দিতে পারবো, কারণ 25টা বছর জীবনের ব্যয় করেছি এই জায়গায়। আমার সেই অভিজ্ঞতাটুকু হয়েছে যে মানুষের কি সমস্যা আছে এবং সমস্যা, আমি যদি সমস্যাগুলো জানি তাহলে কিন্তু সমাধানটা ইজি হবে। আমি যেহেতু জেনেছি এই সমস্যাটা, আমার এই সময়টুকু আমি কাজে লাগিয়েছি, সুতরাং আমার সমস্যার সমাধান করতেও আমার ইজি হবে। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় আগামী দিনে আমাদের যে পুরনো ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসবো। আমাদের যে শিক্ষা, স্বাস্থ্য, আমাদের তরুণ সমাজ একটা ফ্যাক্টর, এই তরুণদেরকে আসলে আমাদের কিছু করছে, বেকারত্ব বাড়ছে। আমরা যদি এখানে 2টা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন করতে পারি, একটা স্কিল বেস মানুষ তৈরি করতে পারি, যারা বিদেশে গেলেও কাজ করতে পারবে, দেশে থাকলেও তারা বেছে খাওয়ার অধিকার থাকবে। ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করতে পারি, যারা ফ্রিল্যান্সিং শিখে, মনে করেন গ্রাফিক ডিজাইনার বলেন, ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, এক্সেস বলেন, এগুলা শিখে তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। এই যে সার্ভিস, যেটা আমরা যদি একটা আইটি ল্যাব করি, 2টা উপজেলা 2টা আইটি ল্যাব, তার মধ্যে ফ্রি তাদেরকে সেই আইটি শিক্ষা দেওয়া হয়, ফ্রি দেওয়া যায়, তাইলে কিন্তু আমরা আমাদের বেকারত্ব যারা আছে তাদেরকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো।